মাহি কলিকে আবারও জিজ্ঞেস করে, এই তোর কি হয়েছিল সেদিন রাতে বলতো? কলি মাহির মুখের দিকে তাকাতেই মুখটা পুরো যেন প্যাকাশা হয়ে যায়, যেন বুকের ভিতরে চেপে থাকা কষ্টটা বেরিয়ে আসতে চাচ্ছে। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল কলি। মাহি মেহেতাকে কোলে নিয়ে কলির পাশে বসে কাঁধে হাত দিতেই কলি মুখটা তুলে মাহির দিকে তাকাই। কলি এভাবে চুপ করে থাকার মানে কি? আমি তো পিছনে সে রাতের ঘটনাটা শুনতে চাই। আমার সাথে শেয়ার কর, দেখবি তোর মনটা হালকা হয়ে গেছে। কলি দুহাত দিয়ে চোখ মুছে আমতা আমতা করে বলে, সেদিন রাত প্রায় অনেক বাইজে গেছিল, তাই কয়টা বাজছিল আমি কইতে পারুম না। মোর গায়ে অনেক জ্বর উঠছিল, মুই বিছানার উপর শুয়ে পড়ছিলাম। বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল। একটু পর দরজাটা ঠেলার শব্দ কানে আসে। বাবা আইসে ভেবে সামনের দিকে না তাকাই বলি, আব্বা মোর গায়ে মেলা জ্বর হয়েছে, কালকে মুই কোনো কাম করতে পারবো না, আপনি মাইরে কয়ে দিও। ঠিক তখনই হঠাৎ করে মোর মুখ কেটা জানি সাইফা ধরে। অনেক মশরামশরির পর দেখি সৎমায়ের ছোট ভাই। খুব জোরে চিৎকার দিলে সৎমা দৌড়ে আসে আর এসে বলে, কি সুমন, একটা কাম দিছি তোরে, তুই এখনও কামটা করতে পারিস নাই? তোরে দিয়ে কিচ্ছু হইব না। আপা আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই কামটা করতেছি। সুমন কথা বলা শেষ করে মোর শরীরের জামাটা টান দিয়ে ছিঁড়তে লাগলো। মুই নিজেকেও বাঁচানোর জন্য মায়ের কাছে সাহায্য চাই। তিনি উল্টো বলেন, সুমন জলদি কামটা শেষ কর, আর এমনভাবে কর যাতে সারা জীবন মনে থাকে আজকের রাতের কথা। সৎমায়ের কথা মতো তার ভাই নরপশুর মতন আমার উপরে ঝাঁপিয়ে পড়ে, বারবার আমাকে দর্শন করতে থাকে। ক্ষুধা মিটে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় মরে শুনশান এলাকায় বাইকে করে ফেলে রেখে যায়। অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালবেলা ঘুম ভাঙলে হসপিটালের বেডে নিজেকে আবিষ্কার করি। পরে জানতে পারি ভোর রাত্রে এক ভদ্রলোক গাড়ি করে এসে মোরে হসপিটালে ভর্তি করে দিয়ে যায়। 3 দিন পর যখন মোর নাম কাটা হয় তখন হসপিটাল থেকে নেমে নিচে দাঁড়িয়ে থাকি। ঠিক তখনই একটি লোক মোর পাশে এসে দাঁড়ায়। তারপর আস্তে করে বলে, এখন কেমন আছো? কথাটা শুনে শুরুতে অবাক হই, পরে তার কথায় বুঝতে পারি ইনি সেই লোক যেদিন উনি রাতে আমাকে হসপিটালে ভর্তি করিয়েছিল। এই শোন, তোমাকে একটা কথা বলি। আমতা আমতা করে বলে, জি কন। যদি কিছু মনে না করো তাহলে আমার বাসায় তোমাকে নিয়ে যেতে চাই, আর সেখানে তুমি আমার বোন হিসাবে থাকবে, যদি তোমার কোনো আপত্তি না থাকে। লোকটিকে পা পর্যন্ত মাথা থেকে দেখে তারপর বললাম, আচ্ছা আমি রাজি। তারপর সেই লোকটি এখন কোথায়? আবার সেই লোকটি অন্য কেউ না, রোদ ভাইয়া। মাহির চোখ কপালে উঠল, কি বলবে বুঝতে পারছে না। কলির মুখে রোদের প্রশংসা শুনে রোদের প্রতি আরও সম্মানটা বেড়ে গেল। কলি, তোর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাবতেও পারছি না। মা তো মাই হয়, সেটা নিজের মা হোক আর সৎ মা হোক, কিন্তু সৎ মায়েরা কখনো অন্য সন্তানকে নিজের সন্তান মেনে নেয় না। তারা সবসময় তাদের প্রতিপক্ষই ভাবে, কিন্তু কেন এমন করে এটাই তো বুঝতে পারছি না। আমারও সৎ মা, আমিও বুঝি সৎ মা কী জিনিস। কলি, তোকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই, তবে ছোট বোন হিসেবে এতটুকু বলবো, বোন অতীতে যা হয়েছে ভুলে যা, আর নতুন করে বাঁচার স্বপ্ন দেখ। জানি এটা খুব কঠিন একটা কাজ, তবুও অসম্ভব কিছু না। সব কিছু ভুলে গিয়ে নতুন করে সামনের দিকে এগিয়ে যাবি। রোদ এসে মাহির কোল থেকে মেহেতাকে কোলে নিল। মাহি, তুমি কলিকে রুমে নিয়ে যাও, আমি মেহেতাকে নিয়ে রুমে যাচ্ছি। মাহি কলিকে নিয়ে চলে গেলে রোদ তার রুমে গিয়ে ঢুকলো। মেহেতার মুখটার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মেহেতা দেখতে ঠিক মোহনার মতোই হয়েছে। মোহনার কথা মনে পড়তে চোখ দুটো জলে ভরে গেল রোদের। মেহেতার কপালে চুমু খেয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। একটু পরে মাহি এসে রোদের পাশে বসলো। রোদের মুখ দেখে বুঝতে পারলো রোদের মন খারাপ। আপনি নাস্তা করবেন না? আস্তে করে বলল, করবো একটু পরে। আপনার কি শরীর খারাপ? না। তাহলে? তেমন কিছু না। মোহনার কথা মনে পড়লো নাকি? অবাক হয়ে মাহির দিকে তাকায় রোদ, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। মাহি তো পুরো শিওর হয়ে যায় এবার। মেহেতাকে কোলে নিয়ে মোহনার কথা মনে পড়ে গেল, তাই না? আসলেই সত্যিকারের ভালোবাসা কখনো ভুলে যাওয়ার মতো না। আর যে মানুষটি দুনিয়া থেকে বিদায় নেয়, সেই কষ্টের মতো এত বড় আঘাত দুনিয়াতে আর কিছু আছে বলে মনে হয় না। চোখের সামনে দিয়ে ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে কষ্টটা একেবারে বুকে এসে লাগে। মনে হয় ছুরি দিয়ে কেউ বুকটা টুকরো টুকরো করে দিয়েছে। রোদ নিশ্চুপ। এমন সময় রোদের মোবাইলটা বেজে উঠল। ফোনটা ওয়ারড্রপের উপরেই রাখা ছিল। মাহি, ফোনটা দাও। মাহি বসা থেকে উঠে ফোনটা নিয়ে রোদের সামনে ধরল। মাহির হাত থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে স্যারের নাম্বারটা বেশি উঠেছে। নাম্বারটা দেখে মুখের কোণে হাসি ফুটে উঠেছে। কলটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রোদ, তোমার হানিমুনে যাওয়ার টিকিট কনফার্ম করেছি। শুক্রবার সকাল 8:45-এ তোমাদের কক্সবাজার যাওয়ার বাস ছাড়বে। সাথে হোটেলও বুকিং করে রেখেছি। রোদ নড়াচড়া দিয়ে বসলো। শুক্রবার? ঠিক আছে।
কলটা কেটে দিলে রোদ হাসতে থাকে। মাহি রোদের হাসির কারণ খুঁজে পাচ্ছে না। এদিকে রোদের কোলে মেহেতাও হাসতে থাকে। মামুনি, আমরা শুক্রবারে ঘুরতে যাব। কত মজা হবে তাই না মামুনি? শুক্রবারে ঘুরতে যাবেন মানে? কোথায় যাবেন? কক্সবাজার। হঠাৎ করে কক্সবাজার কেন? হানিমুন করতে, বলে ভীষণ লজ্জা পায় রোদ। হানিমুন করতে? আমরা 3জন যাব। তুমি, আমি আর মেহেতা। দারুণ মজা হবে। তোমার হাত ধরে সমুদ্র সৈকতের পাড়ে এসে হাঁটবো, সমুদ্রে গোসল করব। আমি তোমার গায়ে পানি ছিটিয়ে দিব, তুমি তোমার চোখ ঢেকে রাখবে, তারপর আমার গায়েও পানি ছিটিয়ে দিবে। আচ্ছা শুনেন, বলো, যাওয়াটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট? হ্যাঁ অবশ্যই, স্যারের তরফ থেকে এটা একটা গিফট বলতে পারো দুজনের জন্য। যদি না যায় তাহলে কি স্যার ভীষণ কষ্ট পাবে? তাহলে আর কিছু বলার নেই। আজকে তো বুধবার, শুক্রবার যাবেন, কিন্তু মাকে তো জানানো হয়নি। ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, মাকে আমি জানিয়ে দিব। তাছাড়া মা তো আজকে চলে আসবে। আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। মাহি, মেহেতাকে কিছু খাইয়ে দাও। হ্যাঁ এক্ষুনি খাওয়াবো। তারপর রোদের কোল থেকে মেহেতাকে নিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। ফ্লাক্সে পানি গরম করাই ছিল। তারপর সেরেলাক তৈরি করে মেহেতাকে খাইয়ে দিল মাহি। খাওয়া শেষ করে রুমে ঢুকে বিছানার উপর বসে মেহেতাকে বালিশে শুইয়ে দেয়। রোদ রেডি হচ্ছে। মাহি, আমি নাস্তা করে বের হচ্ছি, তুমি কলি আর মেহেতার দিকে খেয়াল রেখো। আচ্ছা। রোদ চলে গেলে মাহির চোখ পানিতে ভরে ওঠে। খুব কষ্ট হচ্ছে আজকে। মিথ্যে ভালো থাকার চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠেছে মাহি। না, এভাবে আর কতদিন? অভিনয় করতে করতে আজ নিজের প্রতি নিজেরই লজ্জা লাগছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মেয়েটাকে সত্যি মাহি ভালোবেসে ফেলেছে, কিন্তু রোদের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে একদমই ভালো লাগছে না। মাহি এখনও আরমানকেই ভালোবাসে। রোদকে কখনো মন থেকে স্বামী হিসেবে মেনেই নেয়নি মাহি। আরমানের বাবাকে দেওয়া ওয়াদার জন্য আজ মাহি আরমানকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু মাহির পক্ষে আর অভিনয় করা সম্ভব না। কথাটা ভাবতে ভাবতে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। মাহি বিছানার সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। পাশে মেহেতা শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে খেলছে। মাহি চোখ বন্ধ করে আছে। ভীষণ কষ্ট লাগছে তার। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। রোদকে সে ধোঁকা দিতে পারবে না। রোদের মতো মানুষ হয় না, কিন্তু কি করবে সে? আরমানকেও তো সে বলতে পারছে না। এত বছরের ভালোবাসা কি করে এত সহজে ভুলে যাবে? সব কিছু ভাবতে ভাবতে মাথাটা ভীষণ ব্যথা করতে থাকে। মাথার ভিতরে পুরো বিষয়টা ঘুরপাক খাচ্ছে। মেহেতার মুখের দিকে বেশ খানিকটা সময় একদিনে তাকিয়ে আছে মাহি। মাহি রোদকে খুবই সম্মান করে। মাহি ভাবছে রোদের মতো একটা সৎ মানুষকে ধোঁকা দেওয়া তো রীতিমতো বেইমানি হবে। রোদ মাহিকে খুবই কেয়ার করে, ভীষণ ভালোবাসে, যেটা রোদের আচরণে স্পষ্ট ফুটে উঠেছে। সেদিন আরমানের বাবা মাহিকে তার ছোট বোন মিমের মাথায় হাত রাখিয়ে তারপর প্রতিজ্ঞা করেছিল যেন তার ছেলেকে সে বলে যায়, আর না হলে মিমের মরা মুখ দেখবে। মাহিও সেদিন বাধ্য হয়েছিল আরমানের বাবাকে কথা দিতে, কারণ মাহি নিজের জীবনের থেকেও মিমকে বেশি ভালোবাসে। যতই কষ্ট হোক, বিয়ে যখন একবার হয়ে গেছে তাহলে বিয়েটাকে মেনে নেওয়া উচিত, কিন্তু এর জন্য আগে নিজেকে সামলে নিতে হবে। অতীতকে ভুলে যাওয়া এতটা সহজ নয়, তবুও চেষ্টা করতে তো আর দোষ নেই। মেহেতার দিকে একবারও এক পলক তাকায়। খুবই মায়া লাগছে মেয়েটার মুখটা দেখে। একটু পরেই কলিং বেল বেজে ওঠে। মাহি মেহেতাকে কোলে নিয়ে দরজার কাছে গেল, তারপর দরজাটা খুলে দিল। মাকে দেখে ঠোঁটের কোণে হাসি এনে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাহি, মেহেতা উঠেছে কখন? মেহেতা আজ অনেক সকালে উঠে গেছে মা। ও আচ্ছা, কিছু খাইয়েছিস? ঠিক আছে। মেহেতাকে এখন আমার কোলে দে। কতদিন হলো দাদি বেকে আদর করি না। জি। মাহি মেহেতাকে মায়ের কোলে দিয়ে দিল। রাত 10:30 বাজে। রোদ রুমে এসে দেখে মাহি খাটের সাথে হেলান দিয়ে আদাশোয়া অবস্থায় শুয়ে আছে। রোদকে দেখিয়ে মাহি উঠে বসলো। গায়ের কাপড় ঠিকঠাক করে মাথায় ওড়নাটা টেনে বসলো। রোদ আর চোখে মাহিকে দেখছে। মাহি মাথাটা নিচু করে ওড়নার আঁচলটা টানতে থাকে। মাহি, তুমি ডিনার করেছ? না। কেন? খিদে নেই তাই। বারে, খিদে নেই কেন? কি খেয়েছ? কিছু খাইনি। কিছু খাওনি অথচ বলছো খিদে নেই? এটা কোনো কথা হলো মাহি? মাহি নিশ্চুপ। মাহি, খেতে চলো। আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। শার্টের হাতা কাছে ঘড়ির দিকে তাকিয়ে বলে, রাত প্রায় 11টা বাজতে চলেছে, আর তুমি বলছো পরে খাবে? কেন, রাতে কি ঘুমাবে না? হ্যাঁ ঘুমাবো তো। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি 10 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আসছি, তুমি ততক্ষণে ডাইনিং টেবিলে গিয়ে খাবার সাজাও। চুপ, আর কোনো কথা শুনতে চাই না। যেটা বলছি সেটাই করো। কথাটা বলে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকলো রোদ। মাহি কী করবে কিছুই বুঝতে পারছে না।
রোদের এতটা কেয়ারিং শেয়ারিং ভালোবাসা দেখে নিজের প্রতি নিজেরই খুবই রাগ লাগছে। কেন সে রোদের ভালোবাসাকে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না? কারো জন্য কারো জীবনটা বসে থাকে না, জীবন স্রোতের মতোই চলতে থাকে। মাহি ভাবছে সে যেটা করছে সেটা একদমই ঠিক না। রোদের সাথে তার বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে, তাই রোদকে স্বামী হিসাবে মেনে নেওয়াটাই ভালো। কিন্তু মাহি কিছুতেই পারছে না। রোদ মাহিকে ভীষণ ভালোবাসে, খুব করে ভালোবাসে। যে মানুষটা এত করে ভালোবাসে তাকেও তার প্রাপ্যটা দেওয়া উচিত। নিজের জন্য না হলেও মেহতার মুখের দিকে তাকিয়ে রোদকে তার স্বামী হিসাবে মেনে নেওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই এই কাজটাই করা উচিত। সৎ মায়ের অত্যাচার কী জিনিস সেটা মাহি খুব ভালো করেই জানে। তাই মেহতাকে কখনো হারাতে চায় না মাহি। মেহতাকে আগলে রেখে তার বেঁচে থাকতে হবে। রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে চুলগুলো নাড়তে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। তারপরে মুখটা অল্প করে উঁকি মেরে বলে, মাহি, খাবার কি রেডি? মাহি নিশ্চুপ। রোদ বুঝতে পারে মাহির খেয়াল অন্য কোথাও। তাই গুটি গুটি পায়ে মাহির পাশে এসে দাঁড়িয়ে কপাল আলতো করে চুমু দিয়ে বলে উঠল, জান, তুমি কি ভাবছ? কল্পনা রাজ্য থেকে বেরিয়ে আসে মাহি। আসমকে রোদকে দেখে ভূত দেখার মতো যেন লাফিয়ে উঠে তোতলাতে তোতলাতে বলে, কই না তো, আমি তো কিছুই ভাবছি না। রোদ কপাল একত্র করে মুখটা বাঁকিয়ে বলল, কথাটা কি না সত্যি নাকি? মাথাটা নিচু করে নিঃচুপে তাকিয়ে থাকে মাহি। রোদ এক লাফে বিছানার উপরে উঠে মাহির কোলের উপরে মাথা রেখেই শুয়ে পড়ল। মাহি, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি নিয়ে এত চিন্তা করছো? প্লিজ আমাকে বলো, আমি তোমার চিন্তার ভাগ নিতে চাই। তোমার মুখটা এভাবে কালো করে রেখেছো কেন? কালো মুখে তোমাকে মানায় না। কথাগুলো একশ্বাসে বলল রোদ। মাহি নিশ্চুপ। কি বলবে রোদকে? রোদের কোনো প্রশ্নের উত্তর মাহির কাছে নেই। আচ্ছা, আমি খাবার গরম করে টেবিলে সাজাচ্ছি, আপনি কিছুক্ষণ পরে আসেন। হুম। রোদ মাহির কোল থেকে উঠে বসলো। মাহি বিছানায় থেকে নেমে রান্নাঘরে ঢুকলো। ফ্রিজ খুলে খাবারগুলো বের করে গরম করে টেবিলে সাজালো। তারপর রোদ এসে টেবিলে বসে পড়লে মাহি রোদের প্লেটে খাবার বেড়ে দেয়। তারপর দুজনেই ডিনার শেষ করে। মাহি, তুমি রুমে যাও, আমি মা আর মামনির সাথে দেখা করে আসছি। আচ্ছা। রোদ চলে গেলে মাহি রুমে ঢুকে কাত হয়েই শুয়ে পড়ল। কখন যে দু চোখ লেগে যায় মাহি বুঝতেই পারল না। রাত্রে প্রায় শেষের দিকে। চারদিকে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। তবু আবসা আবসা অন্ধকারে খুব ভালোই দেখা যাচ্ছে না। মাহি ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ঘুম থেকে খুব সকালে ওঠা তার অভ্যাস, কিন্তু এত সকালে রাত থাকতে কখনো ওঠে না। আজ ঘুমের মাঝে খারাপ স্বপ্ন দেখে অনেক আগেই ঘুমটা ভেঙে গেছে। তারপর থেকে অনেকবার ঘুমানোর চেষ্টা করেও আর ঘুমাতে পারেনি। শেষ পর্যন্ত রোদকে না জাগিয়ে সে ছাদে চলে আসে। ছাদ থেকে পরিবেশগুলোকে খুব মনোরম লাগে। মাহি ছাদের মাঝামাঝি একটা চেয়ার টেনে দক্ষিণ দিকে মুখ করে বসলো। একটু পরে ফজরের আজান কানে গেলেই ছাদ থেকে নেমে অজু করে নামাজ পড়ল। সবার আগে মাহির নামাজ পড়া শেষ হয়ে গেলে আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মাহির ঘুম ভাঙলে সে নিজেকে রোদের বুকে আবিষ্কার করলো। চোখ মিলে তাকিয়ে ভীষণ লজ্জা পায়। কেন জানি না আজ রোদকে তার খুবই ভালো লাগছে। রোদের মায়াবী চেহারা দিকে তাকালেই মাহি আর নিজেকে ধরে রাখতে পারে না। কনফিউশনে পড়ে যায় সিদ্ধান্ত নিতে। রোদ চোখ মেলে তাকায়। রোদের ঘুম ভাঙার সাথে সাথে মাহি রোদের বুকের উপর থেকে সরে যায়। সরি মাহি। আপনি সরি বলছেন কেন? সরি তো আমার বলা উচিত। আমার কারণে আপনার ঘুমটা নষ্ট হয়ে গেল। কী যে বলো না, তোমার এখানে কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ঠিক করে ঘুমাতেই পারিনি, আর আমার নিজের দোষে আমার ঘুম ভেঙে গেছে। এই সামান্য কারণে নিজেকে শুধু শুধু দোষ দিয়েন না। আসলে আমি এবার কিন্তু হবে মাহি। হবে মানে কি হবে? যখন হবে তখনই টের পাবে। এখন এই বিষয়টা নিয়ে যদি আবারও সরি টরি বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। মাহি কি বলবে বুঝতে না পেরে হা হয়ে রোদের মুখের দিকে তাকিয়ে থাকলো। আরে জান, মুখটা বন্ধ করো না, না হলে তো মশা ঢুকে যাবে, বলে হু হু করে হাসতে লাগলো রোদ। মাহি বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। রোদ বিছানার উপরে শুয়ে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে মুখটা মুছে বিছানার পাশে এসে দাঁড়িয়ে তারপর বলল, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা নিয়ে আসছি। ঠিক আছে। মাহি ডাইনিং টেবিলে গিয়ে নাস্তার ট্রেতে পারলো। তারপর নাস্তার ট্রে নিয়ে রোদের কাছে গেল। রুমে ঢুকেই বলল, কি হলো, আপনি এখনও শুয়ে আছেন যে, নাস্তা করবেন না? হুম। তাহলে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিন। কথাটা বলে মাহি বিছানার পাশের চেয়ারটাতে গিয়ে বসলো। রোদ ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। মাহি, তুমি নাস্তা করেছ? না, একটু পরে করব। একটু পরে কেন? আপনি খেয়ে নিন, তারপর আমি করব।
না, তোমাকেও আমার সাথে নাস্তা করতে হবে একসাথে। আচ্ছা ঠিক আছে, আপনি খাওয়া শুরু করেন, আমি নাস্তা নিয়ে আসছি। তুমি আগে তোমার নাস্তা নিয়ে আসো, তারপর দুজনেই একত্রে নাস্তা করব। আচ্ছা। মিনিট 5 পরে মাহি নাস্তার প্লেট নিয়ে রোদের রুমে আসলো। আপনি এখনও খাওয়া শুরু করেননি? না, তোমার জন্যই আমি ওয়েট করছিলাম। আচ্ছা ঠিক আছে। রোদ নাস্তা খাচ্ছে আর মাহির দিকে আর চোখে সে তাকাচ্ছে। মাহি এবার রোদের দিকে তাকালো। রোদ মাহির দিকে তাকিয়ে আছে। রোদের এভাবে তাকানো দেখে যেন মাহির ভীষণ লজ্জা লাগলো। মাহি, হুম? বিকেলে রেডি হয়ে থেকো, ব্রিজ দেখতে যাব। তাই? হ্যাঁ। আজকে কয়টায় আসবেন? রাত 2টায়? রাত 2টায় আসবো মানে? মানে নেই কোনো। ও বুঝেছি, সেদিনের ঘটনাটা তুমি মনে রেখেছো তাই না? মাহি নিশ্চয়। খাওয়া শেষ করে রেডি হতে লাগলো রোদ। মাহি, তুমি কিন্তু বিকেল 5টার ভিতরে রেডি হয়ে থাকবে। আমি যত তাড়াতাড়ি পারি সময়ের আগেই আমি চলে আসব। আচ্ছা শোনেন। জি? ঘুরতে না গেলে কি হয় না? না, হয় না। কিন্তু কোনো অজুহাত আমি শুনছি না। তুমি যাচ্ছ, এটাই ফাইনাল। আপনি না? আবারও আপনি? জি, তোমাকে কতবার করে বললাম, আপনি কথাটা শুনতে আমার ভালো লাগে না। প্লিজ তুমি করে বলো। তুমি শুনতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার তো তুমি করে বলতে ভালো লাগে না। আপনি করে বলতে ভালো লাগে। এটা কোনো কথা হলো নাকি মাহি? আমার তো আপনি করে বলতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাসটা চেঞ্জ করতে হবে। মানে মাথাটা নিচু করে রোদ এসে মাহির কপালে আচমকাই চুমু এঁকে দিল। মাহি তো যেন পুরোই অবাক হয়ে যায়। রোদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। বেলা 2:30টার দিকে মাহি বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে রোদের মা মেহেতাকে কোলে নিয়ে রুমে আসলো। মাকে দেখে শোয়া থেকে উঠে মাথায় ওড়নাটা আঁচলটা টেনে দিয়ে বলল, মা দাঁড়িয়ে কেন, বসে পড়েন। হাসি মাখা মুখে মাহির দিকে তাকিয়ে বলল, শুক্রবার নাকি রোদের সাথে কক্সবাজার যাচ্ছিস? উনি তো মনে হয় তাই বলল। যাক ভালোই হলো। আমি আরও ভাবছিলাম রোদকে বলবো যে তোকে যেন দূরে কোথাও ঘুরিয়ে নিয়ে আসে। বিয়ের পর তো দুজনে একসাথে কোথাও যাসনি। মা, আমার না যেতে ইচ্ছে করছে না। পাগলি মেয়ে, কি বলে? বিয়ের পরপরই তো ঘুরতে যাওয়া উচিত ছিল, কিন্তু রোদের বিভিন্ন ঝামেলার কারণে দেরি হয়ে গেছে। তবু এটা ভেবে খুশি যে আমার ছেলেটা তোকে মেনে নিয়েছে। আমি খুবই চিন্তার ভিতরে ছিলাম যে রোদ তোকে মন থেকে মেনে নিবে কি না। কাল যখন জানতে পারলাম তোকে নিয়ে শুক্রবারে হানিমুন করতে যাচ্ছে, তখন মনে হলো বুকের উপরে চাপা পড়ে থাকা বিশাল একটা পাথর সরে গিয়েছে। মা, বল। তাহলে আমাদের সাথে কিন্তু মেয়েটাকেও নিয়ে যাব। আর পাগলিটা কি যে বলিস, মেয়েটাকে তোদের সাথে নিয়ে কি করবি? তাছাড়া দুজনের মাত্র কিছুদিন হলো বিয়ে হয়েছে, তাই আগে তোরা দুজনকে চিন, তারপর মেয়েটাকে নেওয়া যাবে। মেয়েটা আমার কাছে থাকবে, ওকে নিয়ে তোদের কোনো চিন্তা করা লাগবে না। তুই আমার রোদকেই সামলা। রোদ অফিসে ঢুকতে তুহিন এসে সামনে দাঁড়ালো। রোদ মাথাটা তুলে মুচকি হাসি দিয়ে বলে, কী রে দোস্ত, তুই হঠাৎ করে সামনে এসে দাঁড়ালি? হ্যাঁ, তোর সাথে কথা আছে তাই দাঁড়ালাম। হ্যাঁ বল। তুহিন রোদকে পা থেকে মাথা পর্যন্ত বারবার ঘুরে ঘুরে দেখছে। রোদ বিষয়টা লক্ষ্য করে। তুহিন, তুই বারবার আমার দিকে এভাবে ঘুরে ঘুরে কি দেখছিস? গালে হাত দিয়ে বলল, রোদ তুই কি রাতে ঘুমাসনি? রোদ আবার কিছুটা চমকে উঠে বলল, রাতে ঘুমাইনি মানে কি? ওরে বাবা, ন্যাকা ছেলে, কিচ্ছু বুঝো না। তোমার চোখ এমন লাল হয়ে আছে কেন? রাতে ভাবি বুঝি ঘুমাতে দেয় না? কয়েকদিন ধরেই তোর একই অবস্থা আমি লক্ষ্য করছি। বিয়ে করছিস বলে কি সব ঘুম গায়েব করে দিবি নাকি? ভাবি এত করে ভালোবাসে যে তাকে ছাড়া মনে হয় আর কিচ্ছুই ভালো লাগে না। রাতের এত সাদের ঘুমও ফিকি করে দিচ্ছিস। গলার ভিতরে ডুব দিল রোদ, কি বলবে বুঝতে পারছে না। তবুও কথাটা গড়িয়ে বলল, তুহিন তোর কি মাথাটা গেছে? কই আমার চোখ লাল? রাতে তো পড়ে পড়ে ঘুমাইছি। হু হু করে হেসে উঠল তুহিন। তুই রাতে পড়ে পড়ে ঘুমাইছিস আর সকালবেলা তোর চোখ এমন লাল হয়ে আছে? শালা হারামি, তুই কি আমাকে প্রতিবন্ধী ভাবছিস? তুই যেটা বলবি আমি সেটাই বিশ্বাস করব। তুহিন, আসলে তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। ওরে বস, তুই তো দেখছি বদের হাঁটটি। শালার চোখে মুখে স্পষ্ট ফুটে রয়েছে আর সে স্বীকার করছে না। তা বস, রাতে কয়বার ম্যাচ খেলছিস? হেসে হেসে বলছে, আরে দূর, কী যে বলিস। বুঝি বুঝি দোস্ত, সবই বুঝি। আমার চুল তো আর এমনি এমনি ফাঁকে নেই, তাই বুঝি। তাহলে আজ পর্যন্ত আমাকে একটা ভাবি উপহার দিস নাই কেন? কি আর বলবো দুঃখের কথা, তোর জন্য যে না ভাবি সিলেক্ট করে অমনি তার বিয়ে হয়ে যায়। এখন বল আমার কী দোষ? এ পর্যন্ত তো বহুজনকে ভাবি বানানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। তুই আমার কাটা গায়ে নুনের ছিটে দিলি কেন? পুরনো কথা মনে পড়ে গেছে আবার। একটা কাজ কর, তুই আমার বিয়ের ব্যবস্থা কর, না হলে তোর বউকে তুলে নিয়ে যাব।
বলে অট্টহাসিতে মেতে উঠল তুহিন। রোদ তো এবার লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। তুহিন, এবার বল কেমন আছিস? আছি রে, কোনো রকম। কোনো রকম কেন? মায়ের শরীরটা তেমন ভালো যাচ্ছে না, আমাকে আবার বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু আজকাল বিয়ে করাই তো রিস্ক। কেন? কেন আবার? দেখিস না একটা মেয়ের সাথে কতজন ছেলের রিলেশন থাকে, আর সেই রিলেশন 2 দিনের ভিতরে বেড শেয়ারে পরিণত হয়। তারপর এনজয় করা হয়ে গেলে কেউ কাউকে চিনে না। যেমন ছেলেরা নষ্ট তেমনি মেয়েরাও নষ্ট, কারো থেকে কেউ কম না। তাই তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে ভয় লাগছে। আজকাল 90% মেয়েই পারছেন না। বিয়ে করব, তারপর যদি জানতে পারি আমার বউ পারছেন না, তাহলে তাকে মেনে নেওয়া যায় না। সে বিয়ের আগে তার সতীর্থ বয়ফ্রেন্ডের কাছে হারিয়ে এসেছে, তখন জেনে শুনে কোনো পুরুষ কি তাকে মেনে নিতে চাইবে? যার ভিতরে মানুষের রক্ত আছে, তুই বল রোদ পারবে? রোদ তুহিনের মুখের দিকে তাকিয়ে আছে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও কথাগুলো কিন্তু বাস্তব। রোদের মাথায় হঠাৎই মাহির নামটা চলে আসে। মাহিরও তো আরমানের সাথে কয়েক বছরের রিলেশন ছিল। তাহলে কি মাহিও ভার্জিন নয়? না, এটা হতে পারে না। সব মেয়ে কি খারাপ নাকি? ভালো খারাপ মিলিয়ে সব কিছু। কিন্তু আমার কাছে তো মাহিকে তেমন মনে হলো না। যাকে মাহির বিষয়টা না মনে করাই ভালো। তুহিন চলে গেলে রকিং চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসলো রোদ। মাহির কথাটা বারবার মনে পড়ছে। মাহিকে ভীষণ মিস করছে। রোদ বুঝতে পারছে তার মন থেকে মোহনা নামটা মুছে যাচ্ছে। সে মোহনাকে ভুলতে বসেছে। এতটা স্বার্থপর কি করে হলো সে? যাকে এত ভালোবাসতো আজ তাকেও ভুলতে চলেছে। তাহলে কি সবার কথাই সত্যি? মানুষ নতুনকে পেলে পুরনোকে ভুলে যায়। কথাটার সাথে একদমই পুরোটাই মিলে গেছে। কিন্তু এইভাবে এত তাড়াতাড়ি কি করে ভুললো সে? কথাটা ভাবতে বুকের বাঁ পাশটা চিনচিন করে ব্যথা অনুভব করতে থাকে। রোদ চেয়ার ছেড়ে উঠে সোজা ওয়াশরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। হঠাৎ করে আয়নার ভিতরে মোহনার মুখটা ভেসে উঠল। মোহনার মুখটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রোদের। হাত দিয়ে মোহনাকে ছোঁয়ার চেষ্টা করতে মোহনার প্রতিছবিটা মিলিয়ে যায়। মোহনাকে না দেখে রোদ কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসে। বুঝতে পারছে সে এতক্ষণে স্বপ্নেই দেখেছে। তাড়াতাড়ি পানির কলটা ছাড়লো। তারপর চোখে মুখে পানি ছিটিয়ে দিল। মুহূর্তে রোদের মুখটা মলিন হয়ে গেল। আরও বেশি করে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। এসে ডেস্কের উপরে কিছুক্ষণ মাথাটা নিচু করে রাখলো। নিজেকে আজ খুব করে অপরাধী মনে হচ্ছে। মোহনার এত বছরের ভালোবাসাকে সে এত সহজে ভুলে গিয়েছে। উফ, এত কিছু কল্পনা করতে করতে রোদ অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে খেয়াল আসলো, আজকে তো মাহিকে নিয়ে ঘুরতে বের হওয়ার কথা, কিন্তু শরীরটা এখন বেশ খারাপ লাগছে। মাহিকে আজকে কোনোভাবেই না বলা যাবে না। সেদিনও যাওয়ার কথা বলে যেতে পারেনি। আবার আজকেও যদি একই কাজ করে তাহলে আমার প্রতি যে বিশ্বাস সেটা নষ্ট হয়ে যাবে। রোদ অফিস থেকে বেরিয়ে গাড়ি বের করলো। তারপর গাড়ি স্টার্ট দিল। আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে রোদ। 10 মিনিটের পথ সে 20 মিনিটে পৌঁছালো। দরজার সামনে এসে মনে হচ্ছে আর হাঁটতে পারছে না। তবুও শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কলি দৌড়ে এসে দরজাটা খুলে দেয়। রোদের মুখের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনার মুখটা এমন শুকনো শুকনো দেখাইতেছে কেন? শরীরটা কি খারাপ নাকি? রোদ ঘরের দিকে উকিঝুঁকি মেরে বলল, না, আমি ঠিক আছি। বাসার সবাই কোথায়? সবাই বাসায় আছে, আপনি ভিতরে আসেন। রোদের মাথাটা গোল গোল করে ঘুরছে। চারদিকে শুধু অন্ধকার চেয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি সে মাটিতে লুটিয়ে পড়বে। দেওয়াল ধরে ধরে কোনোভাবে মাহির রুমে ঢুকলো। মাহি বিছানায় খাটের সাথে হেলান দিয়ে আধা-শোয়া অবস্থায় শুয়ে আছে। পাশে মেহেতা ঘুমাচ্ছে। মাহিরই হঠাৎ চোখ দরজার দিকে আটকে পড়ল। রোদের চোখ দুটো লাল হয়ে আছে। চোখে ঘুম ঘুম ভাব। এতটাই ঘুম পেয়েছে যে চোখের পাপড়ি একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। মাহি, তুমি রেডি হওনি কেন? বের হবে না? মাহি ঘড়ির দিকে তাকায়। মাত্র তো 3:30 বাজে, এত তাড়াতাড়ি রেডি হয়ে কি করব? কি বলো, 3:30 বাজে? ওই যে ঘড়ির দিকে ভালো করে তাকিয়ে দেখুন। রোদ পিছনে মাথাটা ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। ও তাই তো, আমি তো ভাবলাম 5টা বেজে গেছে, কিন্তু এখন মাত্র 3:30। তাহলে একটু পরে তুমি রেডি হওয়া শুরু করো। আপনার কি শরীর খারাপ? না, তেমন কিছু না, একটু মাথাটা ব্যথা করছে। আপনি লাঞ্চ করেছেন? রোদ মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ, খেয়েছি কিনা তা তো মনে নেই। মনে নেই মানে? মনে পড়ছে না দুপুরে খেয়েছি কিনা। এটা কোনো কথা হলো নাকি? আসলে মাথা অনেক ব্যথা করছে তো, তাই খেয়েছি কিনা আমি ভুলে গেছি। মাহি বিছানা থেকে নেমে রোদের হাত ধরে রোদকে বিছানার উপরে নিয়ে বসালো। কপালে আর বুকে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। গায়ে তো জ্বর নেই, কিন্তু ওনাকে তো দেখে মনে হচ্ছে ওনার শরীরটা বেশি খারাপ। এই অবস্থায় ওনাকে নিয়ে বের হওয়াটা আমার একদমই ঠিক হবে না। যদি কিছু হয়ে যায়, আপনি শুয়ে পড়ুন, আমি চা বানিয়ে আনছি। রোদ নিশ্চুপ। মাহি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলো।
মশলা দিয়ে রোদের জন্য 1 কাপ চা বানিয়ে ট্রেতে করে নিয়ে রুমের ভিতরে গিয়ে ঢুকে। রোদ কপালে হাত দিয়ে শুয়ে আছে। এই যে শুনছেন? রোদ কোনো কথাই বলছে না। মাহি ট্রেটা টেবিলের উপরে রেখে বিছানার উপর গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে রোদ আদো চোখ মাহির দিকে তাকায়। রোদে তাকানো দেখে মাহি প্রথমে চোখটা নিচু করে তাকায়, তারপর বলল, চা বানিয়ে এনেছি, খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। মাহির মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে রোদ। মাহি, জি, কিছু বলবেন? তুমি লাঞ্চ করেছ? হ্যাঁ। আপনি তো লাঞ্চ করেননি, তাই না? না। আমি বুঝতে পারছি যে তুমি লাঞ্চ করনি। মাহির মুখে তুমি নামটা শুনে রোদ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। মাহি, হ্যাঁ। তুমি আরেকবার ডাকো তো আমাকে। মাহি তো পুরোই শকড। কি বলে সে? আপনি কি বলছেন বুঝতে পারছি না। তুমি করে আরেকবার ডাকবো মানে কি? এমাত্রতেই তুমি করে বললে আমাকে। তুমি করে বলায় আমি ভীষণ খুশি হয়েছি, তাই আরেকটা বার ডাকটা শুনতে ইচ্ছে করছে। আমি আমি আবার কখন তুমি করে বললাম? ব্রু কপালে একত্র কুচকাতে কুচকাতে বলল, একটু আগেই তো বলল। কই না তো, কখন বললাম? এই যে বললা না। আমি বুঝতে পারছি তুমি লাঞ্চ করনি। মাহি এবার লজ্জায় যেন কুকড়ে গিয়ে বলল, আচ্ছা সরি বলে ফেলেছি। সরি বলার কি আছে? এখন থেকে তুমি করেই বলবে। আচ্ছা দেখি। না, কোনো দেখি না, তুমি করে বলবে, এটাই ফাইনাল। মাহি নিশ্চুপ। ড্যাব ড্যাব করে রোদের মুখের দিকে তাকিয়ে থাকে মাহি। ওভাবে তাকালে কোনো লাভ হবে না। তোমার মুখে তুমি করেই আমি শুনতে চাচ্ছি। শোনেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মাহি চলে যেতে নিলেই রোদ মাহির হাতটা চেপে ধরল। মাহি, থাকো না কিছুক্ষণ, একটু পরেই না হয় যাও। তাছাড়া আমার মাথাটা এখনও ঝিমঝিম করছে। মাহি মুখ ঘুরিয়ে রোদের দিকে তাকায়। বসা ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে মলম বের করে হাতে নিল। তারপর আবারও বিছানার উপরে বসলো। মলম বের করে হাতে নিয়ে রোদের কপালে লাগিয়ে আলতো করে মালিশ করতে থাকে। রোদ আদো আদো চোখে মাহির দিকে তাকায়। প্রায় 20 মিনিট মালিশ করার পরে রোদ বলল, মাহি আর লাগবে না, আমি এখন ঠিক আছি। সত্যি? হুম। তাহলে আমি আপনার জন্য খাবার নিয়ে আসি? মাথাটা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল রোদ। মাহি রান্নাঘরে ঢুকে রোদের জন্য ভাত, গোশত, সবজি, চিংড়ি নিয়ে এসে রোদের পাশে বসলো। বিছানার সামনে দাঁড়িয়ে বলল, এই যে শোনেন, আপনার খাবার রেডি, এবার উঠে বসেন। রোদ উঠতে গেলে হঠাৎ করে আবারও মাথাটা পেন করে। তারপর বিছানার সাথে হেলান দিয়ে রোদ বলল, মাহি আমি না উঠতে পারছি না, মাথাটা ঝিমঝিম করছে। আগে বলবেন তো যে আপনার মাথা ব্যথা পুরোপুরি কমেনি। আপনি ওভাবেই থাকেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। রোদ হাঁ করে মাহির মুখের দিকে তাকিয়ে থাকে। ওভাবে আমাকে দেখে কোনো লাভ নেই, চোখ দুটো নিচে করেন, না হলে আমার লজ্জা লাগছে। রোদ হু হু করে হাসতে লাগলো। মাহি, তোমার এত লজ্জা কোথা থেকে আসে বলো তো? আমাকে এখনও তুমি করে বলতে লজ্জা পাও? আমি কি তোমার পর নাকি? আসলে লজ্জাটা সেজন্য পাচ্ছি না। আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে, তাই বলছিলাম আর কি। যাই হোক, কিন্তু তোমার দিকে তাকিয়ে থাকতে যে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় তুমি আমার অনেক কাছে। আচ্ছা, এত কিছু পরে ভাববেন, এখন আপনাকে খাইয়ে দিব, আর কোনো কথা বলবেন না। মাহি নিজের হাতে ভাত মাখিয়ে রোদকে খাইয়ে দিতে লাগলো। কয়েক লোকমা খাওয়ার পরে রোদ খেতে অনীহা প্রকাশ করলেই মাহি চোখ গরম করে দিয়ে আবারও খাইয়ে দিতে থাকে। পুরোটা শেষ করা হয়ে গেলে মাহি রোদের মুখটা মুছে দিয়ে তারপর বলল, এবার আপনি শুয়ে পড়েন, আর একটা ফ্রেশ ঘুম দিন, দেখবেন অনেক ভালো লাগবে। ঘুমাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার পাশে বসে চুলগুলো আলতো করে টেনে দিলেই আমার ঘুম চলে আসবে। ওরে আমার বজ্জাত জামাই, মরে মরে তো খুদের হাঁড়ি ছাড়ে না। মাথা ব্যথায় নাকি মইরা যায়, ওদিকে আমাকে বলে নাকি চুলগুলো আলতো করে টেনে দিতে। বাবা, কত শখ! ইচ্ছে না থাকা সত্ত্বেও রোদের চুলগুলো আলতো করে টেনে দিল। মিনিট 5-এর ভিতরে রোদ ঘুমের দেশে চলে যায়। মাহি রোদকে শুইয়ে তারপর মেহেতার পাশে বসল। বিছানার উপর শুয়ে পড়তেই কখন জানি চোখ দুটো ঘুমে জড়িয়ে যায় মাহির। মাগরিবের আজানে ধ্বনির আওয়াজ ঘুম থেকে লাফিয়ে ওঠে সে। চোখ দুটো ডলতে ডলতে এদিক ওদিক তাকিয়ে ঘড়ির দিকে তাকায় মাহি। তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে উঁচু করে বেরিয়ে আসলো। তারপর নামাজ পড়ে নামাজ রেখে রোদের পাশে এসে দাঁড়ায়। মাহি রোদকে দেখছে, সে এখনও ঘুমাচ্ছে, তাহলে রোদকে ডাকাটা ঠিক হবে না। তাই চুপচাপ রোদের পাশে হেলান দিয়ে সে বসে আছে। তখনই মেহেতার ঘুম ভাঙল। মাহি মেহেতাকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মামুনি, উঠে গেছো তুমি? তোমায় কতটা মিস করেছি। মেহেতা মাহির ডাকে সাড়া দিয়ে খিলখিল করে হাসছে। মাহি সাথে সাথে মেহেতাকে বুকের সাথে জড়িয়ে ধরল।
সোনা মা আমার, তোকে আমি আমার কলেজের ভিতরে রাখবো, কখনোই একা ছাড়বো না। রোদ আদৌ চোখ ফাঁক করে মা মেয়ের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে দেখছে। খুশিতে তার ভীষণ ভালো লাগছে। এদিকে আরমান জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখছে। একাকিত্ব তাকে ঘিরে রেখেছে, যেটা উপেক্ষা করে সে কিছুতেই পেরিয়ে আসতে পারছে না। আর মা আপ্রাণ চেষ্টা করছে তার ছেলেকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার জন্য। বাবা আরমান, আসবো? জি মা, আসেন। বাবা, তোর সাথে আমার একটা কথা ছিল, যদি তুই কথাটা শুনতি। মা হিসাবে তোকে রিকোয়েস্ট করছি। মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, মা কী সব বলছো তুমি এসব? তুমি একটা কেন, 10টা কথা বলো, সব কথা আমি শুনবো। আরমানকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, বাবা, তোর আমার মনের মুখটা আমি দেখতে চাচ্ছি না। তোর মুখটা দেখলে আমার বুকটা কষ্টে ফেটে যায়। তারপর আরমানের হাতে হলুদ একটা খাম দিয়ে বলল, বাবা, একটা মেয়ের ছবি আছে, দেখে নিস। আমার খুব ভালো লেগেছে। এখন তোর মতামতটা আমি শুনতে চাচ্ছি। কালকে বিকেল 5টায় কোকাকোলা রেস্টুরেন্ট মেয়েটাকে দেখতে যাব। আরমান, আমি তোর মুখ থেকে না কথাটা শুনতে চাচ্ছি না। তোর মা হিসাবে তোর প্রতি এটা আমার আদেশ বলতে পারিস। আরমান কী বলবে বুঝতে পারছে না, মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। বাবা, আমি যাচ্ছি, তুই ছবিটা দেখে নিস, আশা করি তোর পছন্দ হবে। মা চলে গেলে খামটা হাতে নিয়ে একদিনে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল খামের উপরে। তারপর চোখের পানিটা মুছে নিয়ে খামটা বিছানার উপর রেখে হাঁটুর উপরে মাথা রাখলো। মনে হচ্ছে তার মাটির নিচে জমি ফাঁক হয়ে গেছে। যদি পারতো মাটি ফাঁক করে ভিতরেই ঢুকে যেত। রাত 10টা বেজে 30 মিনিট। মাহি রুমের লাইট অন করে গুটিসুটি পায়ে এসে রোদের পাশে বসলো। রোদ এখনও ঘুমাচ্ছে। মাহি কনফিউশনে পড়ে গেছে যে রোদকে ডাকবে কি ডাকবে না। কিন্তু রাত তো অনেক হয়েছে, ডিনার করে না ঘুমালে শরীর তো আরও খারাপ লাগবে। রোদ মাথায় হাত বুলিয়ে দিতে রোদ চোখ খুলে মাহির দিকে তাকালো। মাহির চোখ আচমকায় রোদের দিকে পড়তেই মাহি বলল, আপনার ঘুম ভেঙেছে? মাথার চুলগুলো হালকা করে টেনে তারপর বলল, ভেঙেছে। তাহলে আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসছি। মাহি, শোনো। জি বলেন। আমার না খেতে ইচ্ছে করছে না, বিকেলেই তো খেলাম, তাই এখন পেট ভরা ভরা লাগছে। আমি তো কথা শুনতে চাচ্ছি না, এখন আপনার খেতে হবে, এটাই লাস্ট কথা। রোদ নিশ্চুপ। মাহি রোদের সাথে কথা বলে বেরিয়ে যেতে নিলে আবারও মুখটা পিছনে ফিরে তাকিয়ে বলল, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার গরম করে নিয়ে আসছি। আচ্ছা। মাহি চলে গেলে রোদ মেহেতাকে কোলে করে নিয়ে রুম থেকে বেরিয়ে মায়ের রুমে গিয়ে ঢুকলো। মায়ের রুমে কলি আর মা গল্প করছে। রোদকে দেখে কলি বসা ছেড়ে উঠে বসলো। ভাইজান, কিছু লাগবে? না কলি, কিছু লাগবে না, তুই একটু মেহেতাকে সামলে নে, আমি ফ্রেশ হয়ে তারপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা। রোদের কোল থেকে কলি মেহেতাকে কোলে তুলে নিল। রোদ ওয়াশরুমে গিয়ে ঢুকে প্রায় 10 মিনিট পর রোদ বেরিয়ে আসে। এসে বিছানার দিকে তাকালো। মাহির কোলে মেহেতা। রোদ একটু চমকে উঠল। কি ব্যাপার মাহি, আবার কখন মেহেতাকে নিয়ে আসলে তো বুঝতেই পারলাম না। একটু আগেই তো আমি মেহেতাকে কোলের কাছ থেকে নিয়ে আসলাম। আর মাহি খাবার আনতে রান্না করে ঢুকলো। টেবিলের উপরে তরকারি থেকে ধোয়া বের হচ্ছে। বুঝতে পারছে তরকারিগুলো মাত্রই গরম করে এনেছে, কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু কী করে সম্ভব হলো সেটাই তো মাথায় ঢুকছে না। মাহি মুখটা তুলে রোদের দিকে তাকিয়ে জি বলল, তুমি মেহেতাকে কখন আনলে? এই তো একটু আগেই, তরকারি সব গরম করে রুমের দিকে আসতেছিলাম, তখনই দেখলাম কলি মেহেতাকে নিয়ে বাইরে বের হলো। কলির কোল থেকে মেহেতাকে আমার কোলে নিয়ে রুমে চলে আসলাম। ও আচ্ছা। আচ্ছা, মেহেতা তো রুমের ভিতরে শুয়েছিল, তাহলে কলির কাছে কি করে গেল? আমি কলির কাছে দিয়ে এসেছি। তাই? কিন্তু কেন? আমি ফ্রেশ হতে যাব তাই রেখে এসেছি, না হলে তো মেয়েটাকে একা রেখে যাওয়া লাগতো। কিন্তু একা রেখে গেলে তো যাওয়া যেত না, তাই না? আমাকে ডাক দিলেই তো পারতেন। না, কি দরকার, তুমি তো কাজে গেছো, তাই তোমাকে ডাকাটা আমি আর ঠিক মনে করিনি। আচ্ছা, বুঝলাম। এবার খেয়ে নিন তো, না হলে সব খাবার আবার ঠান্ডা হয়ে যাবে। রোদ ডিনার করে শুয়ে পড়ল। মাহি সব কিছুই গোছগাছ করে রুমে এসে ঢুকলো। রোদের পাশে মেহেতা ঘুমাচ্ছে। মাহি এসে বিছানার উপরে শুয়ে পড়ল। দুজনে পাশাপাশি শুয়ে আছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কারো মুখে কোনো কথা নেই। দুজনেই বেশ গম্ভীর। দুজনের মাঝখানে মেহেতা শুয়ে আছে। একটু পরে রোদ বিছানা থেকে নেমে লাইট অফ করে রুমের দরজাটা আটকে দিল। দরজাটা আটকানোর ঠাস ঠাস শব্দে লাফিয়ে উঠল মাহি। রোদ দরজাটা আটকে দিয়ে বিছানার উপরে অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল। অনেক রাত হয়েছে, কিন্তু রোদের চোখে কোনো ঘুম নেই। ওপাশ থেকে এপাশ ফিরে দেখে মাহি মেহেতার সাথে খেলছে। রোদের কিছুতেই ঘুম আসছে না।
আজ কেন জানি মাহিকে তার খুব কাছে পেতে ইচ্ছে করছে, জড়িয়ে ধরে আলতো করে ভালোবাসার ছবি এঁকে দিতে ইচ্ছে করছে, কিন্তু কেন জানি সে সাহস পাচ্ছে না। বেশ কিছুটা সময় দুজনেই নীরবতা পালন করলো। রোদের ভীষণ অস্থির লাগছে মাহির সাথে কথা বলার জন্য, কিন্তু কি দিয়ে শুরু করবে তাই বুঝতে পারছে না। মাহি, হুম, তোমাকে আজকে অনেক কষ্ট হয়েছে তোমার, তাই না? মাথাটা তুলে রোদের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল, না, কিসের কষ্ট? মুখের কোণে খানিক হাসি এনে বলল কথাটা। তোমার মুখে স্পষ্ট ফুটে উঠেছে তুমি কিছু একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আমার সাথে শেয়ার করতে পারো, আমি যতটা পারি তোমাকে হেল্প করব। না, আসলে তেমন কিছু না, আমি ঠিক আছি। মাহি, তুমি নিজেকে যতই বলো না কেন আমি ঠিক আছি, কথাটা কিন্তু আমি মানতে পারছি না। আরে বললাম তো কিছু হয়নি, উচ্চস্বরে বলল মাহি কথাটা। রোদে বা চোখটা নামিয়ে নিয়ে বিছানার উপর অন্য পাশে কাত হয়ে শুয়ে পড়ল। মাহি দুহাত দিয়ে মুখটা চেপে ধরল। ভীষণ খারাপ লাগছে রোদের সাথে এভাবে ব্যবহার করার জন্য, কিন্তু কি করবে, আজকে তার মন একটু ভালো না। তানহা কল দেওয়ার পর থেকে মাহির মনটা উদাস উদাস লাগছে, কিছুই ভালো লাগছে না তার কাছে। মেহেতাকে ঘুম পাড়িয়ে দিয়ে মাহিও তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ল। রোদ তো শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু তার চোখে কিছুতেই ঘুম আসছে না। পরদিন সকাল 7:10 রোদের ঘুম ভাঙলা। রোদ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে মা বাত সাধল। কিরে রোদ, তুই এত সকালবেলা কোথায় যাচ্ছিস? অফিসে যাচ্ছি মা, অনেক জরুরি কাজ আছে। কিছু খেয়ে যা বাবা, খালি মুখে বাসা থেকে বের হতে নেই। মা, এখন তো খাওয়ার সময় নেই, বাহির থেকে নাস্তা করে নিব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা। রোদ চলে গেলে রোদের মা এসে রুমে এসে বলল, মাহি আসবো? মাকে দেখে মাথায় ঘুমটা টেনে দিয়ে বলল, আসুন মা। মা ভিতরে এসে মাহির পাশে মেহেতাকে দেখে বলল, মেহেতার এখনও ঘুম ভাঙেনি? না মা, আজকে এখনও ওঠেনি, মনে হচ্ছে আজ শরীরটা তেমন ভালো না। হয়তো বা। মাহি, তোকে একটা কথা বলবো? মায়ের মুখের দিকে তাকিয়ে মুখটা তুলে বলল, জি মা বলুন। মাহি, তোকে কিন্তু আমি শখ করে এনেছি আমার ছেলেটাকে ভালো রাখার জন্য। আমি সবার মুখে সুনাম শুনে মনে মনে চেয়েছিলাম, যদি এমন একটা মেয়ে আমার রোদের জীবনে আসে তাহলে রোদের জীবনটা হাসি খুশিতে ভরে উঠত। কিন্তু কয়েকদিন ধরে দেখছি রোদ কিছু একটা নিয়ে চিন্তিত। যে ছেলে সকালে খালি মুখে বাসা থেকে বের হয় না, অথচ আজ সে না খেয়ে বেরিয়ে গেছে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা সত্যি করে বলতো, রোদের সাথে তোর কি কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে? মাহি কী বলবে কিছু বুঝতে পারছে না। মায়ের প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই, তবুও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বলে, মা, আমার সাথে ওনার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়নি, আর সে কোনো কিছু না খেয়ে গেছেন সেটা তো আমার জানা নেই। মাহির হাতটা ধরে কপালে চুমু দিয়ে বলল, মা, এই সংসারটা তোর, তাই তুই নিজের মতো করে সাজিয়ে নিস। সবসময় ভাববি এটা তোর সংসার, সংসারটাকে ভালোবেসে আগলে রাখবি। মায়ের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো মাহি। তারপর মা মেহেতাকে কোলে নিয়ে চলে গেল। মাহি তো পুরোই শকড। মাহির মাথায় এতদিন এমন কোনো কথাই আসেনি। এই সংসারটা যে তার, সত্যি এটাই হলো আমার সংসার। হ্যাঁ, এটা আমার সংসার। কথাটা বলে বালিশের উপরে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। এদিকে আরমান খামটা খুলে চমকে উঠল। ছবিটা হাতের তালুর উপরে রাখে হাতটা থরথর করে কাঁপতে থাকে। কিভাবে সম্ভব এটা? না, এটা হতে পারে না। মাহির মুখটা মলিন হয়ে যায়, মাথাটা যেন ঘুরতে থাকে, সব কিছু কেন জানি এলোমেলো মনে হচ্ছে। নিজেকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। রোদের মা এসে যা বলে গেল সেটাও তো ফেলে দেওয়ার কথা না। তিনি তো ঠিকই বলেছেন, এটা আমার সংসার। তাহলে সব কিছু এত সহজভাবে মেনে নিতে কেন পারছে না মাহি? একটু পরে তার চোখ দুটো জলে চলচল করে ওঠে। ছোটবেলা থেকে তার বোন মিমের সাথে বড় হয়েছে, কত ভালোবেসেছে বোনটাকে, কিন্তু সৎ বোন কখনো আপন হয় না। আর এটারই প্রমাণ মিলেছে। শুনেছিল মিমের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে হয়েছে কিনা সে খবরটাও মাহি আজও জানতে পারেনি। আর তার জন্মদাতা বাপ বিয়ের পরে একটা বারের জন্য এসেও তার মেয়েকে দেখে যায়নি। আসলে সবার কথাই সত্যি, মা মরলে যে বাপ তালই হয়ে যায় সেটা মাহি হাড়ে হাড়ে টের পেয়েছে। মাহির কারো প্রতি রাগ ক্ষোভ কিছুই নেই, তার ভাগ্যে এটাই লেখা ছিল। আরমানের কথা খুব করে মনে পড়ছে। আরমানের সাথে কথা বললে বুঝতে হবে, অতীতকে বলে এত সহজ নয়। যাকে একবার মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। মনের মানুষটার জন্য বুক ফেটে কান্না বেরিয়ে আসে মাহির। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মেহেতাকে কোলে নিয়ে রোদের মার রুমে প্রবেশ করলো। ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, মাহি, তো চোখে পানি কেন, কি হয়েছে?
মাকে দেখে উল্টো দিক হয়ে দাঁড়ায় মাহি। মায়ের কথার কোনো উত্তর দেয় না, চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়ছে। রোদের মা সে পানি দেখতে পাননি। রোদের মা মাহির দিকে এগিয়ে গিয়ে মাহির গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করতে মাহি মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। রোদের মা বিস্মিত হলেন। মাহি, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? বাড়ির কথা মনে পড়ছে বুঝি? মাহি যথাসাধ্য কান্না সংবরণ করার চেষ্টা করে, তারপর কিছুটা সাফা স্বরেই বলে, মা, আমার জীবনটা এত কষ্টের কেন? আমি যে আশা করি সেই আশায় পানি পড়ে যায়। আমার আশা কখনো পূরণ হয় না মা। কি আশা মাহি? আছে মা, অনেক আশা। রোদের মা মাহির কথার কোনো আগামাথা খুঁজে পায় না, শুধু এটা বুঝতে পেরেছে মেয়েটা মনে খুব কষ্ট পেয়েছে। ওর মনটা যেমন শক্ত তার চেয়ে বেশি নরম। মাহির মাথায় হাত বুলাতে বুলাতে রোদের মা আবারও জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে আমাকে খুলে বল মা, দেখবি তোর কষ্টটা অনেক হালকা হয়ে যাবে। মাহি নিশ্চুপ হয়ে আছে। আচ্ছা মাহি, তুই শাওয়ার নিয়ে আয়, দেখবি ভালো লাগবে। মাহি মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে। মা চলে গেলে মাহি বেশ কিছুক্ষণ বিছানার উপরে বালিশে মুখ লুকিয়ে কাঁদে। হাজারো চিন্তা ভাবনা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ঝর্ণাটা ছেড়ে দিয়ে তার নিচে বসে পড়ল। ঝর্ণার পানি চুল বেয়ে সমস্ত মুখে এসে পড়ছে। মাহি হাত পা মেলে দিয়ে বসে আছে। প্রায় 1 ঘন্টা পরে বেরিয়ে এসে চুল থেকে টাওয়ালটা খুলে নিয়ে বেলকুনি দড়িতে মেলে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা টুলটার উপরে গিয়ে বসলো। ভিজা চুল বেয়ে হালকা হালকা পানি পড়ে সম্পূর্ণ ভিজে গেছে ব্লাউজটা। মাহি বসা ছেড়ে উঠে প্যান্টটা ফুল স্প্রেডে ছেড়ে তারপর আবারও এসে টুলের উপর বসলো। সিরুনিটা নিয়ে চুলগুলো আঁচড়াতে থাকে। ঘড়ির দিকে আর চোখে তাকায় মাহি। দুপুর 2:45 বাজে। একটু পরে রোদের মায়ের ডাক। বসা ছেড়ে উঠে গিয়ে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ায়। মা, মেহেতা কোথায়? মেহেতা কলির কাছে। আমার কাছে দিতেন। কলির কাছে না দিয়ে। না, কলির কাছে ঠিক আছে, তুই লাঞ্চ করে তারপর শুয়ে পড়। জি, আপনিও আমার সাথে বসেন, আমি পরে খাচ্ছি, তুই আগে খেয়ে নে। মেহেতাকে নিয়ে মা চলে গেলে মাহি চেয়ার টেনে গিয়ে খেতে বসলো। প্লেটে ভাত বেড়ে চুপচাপ বসে আছে, অথচ মুখে ভাত তুলছে না। প্রায় মিনিট 10 পরে রোদের মা ডাইনিং টেবিলের সামনে এসে মাহিকে ভাতের প্লেট নিয়ে বসে থাকতে দেখে বলল, মাহি, তুই এখনো খাবার নিয়ে বসে আছিস? খাচ্ছিস না কেন? মাহির কণ্ঠস্বর শুনে মাথাটা ঘুরিয়ে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দেখো দেখি পাগলি মেয়েটার কাণ্ড। তোকে না বললাম তুই খেয়ে নে, আমি পরে খাবো। তবুও তুই আমার জন্য কেন অপেক্ষা করছিস? মুখের কোনো হাসি ফুটে উঠল মাহির। তারপর বলল, মাকে ছাড়া কি খাওয়া যায়? তাছাড়া আপনার সাথে একসাথে খেতে আমার ভীষণ ভালো লাগে। রোদের মা তো পুরে হকচকিয়ে ওঠে। কিরে মাহি, কি বলছিস এসব? আমি কি স্বপ্নে দেখছি নাকি? আমতা আমতা করে মাহি বলল, না মা, আপনি কোনো স্বপ্ন দেখছেন না, যা হচ্ছে তাই দেখছেন। একদম চুপ, আর একটাও কথা বলবি না। এখন তাড়াতাড়ি খেয়ে তোর রুমে গিয়ে শুয়ে পড়। আচ্ছা মা। খাওয়া শেষ করে মাহি গিয়ে বিছানার উপরে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। মাথার ভিতরে হাজারো চিন্তা থাকলে কি আর ঘুমানো সম্ভব? তবুও বারবার চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু ঘুম যে আর আসছে না। এদিকে আরমান চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। মাহির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ভালো করে একটা রাতও সে ঘুমাতে পারেনি। মাহিকে যতই সে বলতে চাচ্ছে ততই তার বেশি করে মনে পড়ছে। এতদিনের একসাথে কাটানো স্মৃতি কি আর এত সহজে ভোলা যায়? নিজেকে আর ধরে রাখতে পারছে না। মাহিকে হারিয়ে যন্ত্রণায় চটপট করছে তার হৃদয়টা। বুকটা পেটে শশির হয়ে গেছে সেই কবে। মনকে শান্ত করতে পারছে না। নিজেকে বারবার সামলানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই পেরে উঠছে না। চোখ মেলে সিলিং ফ্যানের দিকে একদিনে তাকিয়ে থাকে। ফ্যানের দিকে তাকিয়ে থেকে নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছে করছে। চেয়ার থেকে উঠে আলমারি খুলে সুতার বক্স থেকে ব্লেড নিয়ে জানালার কাছে মাথা ঠেকিয়ে দাঁড়ায়। খুব জোরে জোরে দম নিচ্ছে, মনে হচ্ছে এখনই দমটা বেরিয়ে যাবে। ব্লেডটা হাতের তালুর ভিতরে বন্দি করে রেখেছে। নিজের জীবনের প্রতি মায়া না থাকলে মানুষ হিতাহিত জ্ঞান বলে নিজেকে শেষ করার জন্য মরিয়া হয়ে ওঠে। কোনো কিছু তখন তার ভালো লাগে না, কারো কথা শুনতেও ইচ্ছে করে না। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ব্লেডের প্যাকেট থেকে নতুন ব্লেডটা হাতে নিয়ে ডান হাতের উপর চেপে ধরে রাখে। একটু পরে হাত থেকে রক্ত বের হতে থাকে। ডান হাতে রক্তে লাল হয়ে যায়। প্রচণ্ড ডিপ্রেশনে গিয়ে আরমান হাতের উপরে জোরে একটা টান দিলে সাথে সাথে পিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। আরমানের চোখে মুখে কোনো কষ্টের ছাপ নেই, শুধু হাতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না, যেন জীবন্ত একটা লাশ হয়ে দাঁড়িয়ে আছে আরমান। শরীর থেকে মাত্রাতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার কারণে আরমান মাটিতে হেলে পড়ে। রুমের ভিতরে থাকা আরমানের মা কিছু ঠাস করে পড়ে যাওয়ার শব্দে দৌড়ে বাহিরে এসে খুঁজতে থাকে কি হলো। আরমানের রুমে দরজাটা একটু ফাঁক করা ছিল, সেখানে হঠাৎই তার চোখ গিয়ে পড়লে দৌড়ে রুমের ভিতরে ঢুকলো।
রুমের ভিতরে ঢুকতেই তো উনি মেরে থমকে দাঁড়ায়। সারা মেঝে রক্তের ফোঁটা পড়ে আছে, আরমানের শরীরটা ফ্লোরে পড়ে আছে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কোনো হুঁশ নেই ছেলেটার। সাথে সাথে আরমান বলে জোরে চিৎকার দিয়ে ওঠে, বাবা কি করলি তুই এসব? এমনটা তো করার কথা ছিল না। তুই নিজেকে কেন শেষ করতে চাচ্ছিস? কারোর জন্য জীবন থমকে থাকে না। সত্যিকারই কাউকে ভালোবাসলে কষ্ট পেতেই হয়, ধোঁকা দেওয়াই হলো মানুষের কাজ। এখনকার ভালোবাসা হলো শুধুই চলো না। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো এখন আর নেই। স্বার্থের জন্য সবই করতে পারে, নিজের সুখের জন্য ভালোবাসার মানুষটিকে গলা চাপা দিতেও এদের বিবেকে বাঁধবে না। আসলে এদের কোনো বিবেকই নেই, যা আছে সেটা হলো লোক দেখানো। তো ভিউয়ার্স, এটা গল্পের ষষ্ঠ অংশ, পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।